ফুটপাতগুলো নিজের মনে করে দখল করছে। যাত্রী ফুটপাত না পায় নিজ দিয়ে হাঁটতেছে, তখন যানবাহনের সঙ্গে তাদেরকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফুটপাত ও রাস্তা জুড়ে অবৈধ দোকানপাট। রাজশাহীর ৮ জেলায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি। রাজনৈতিক ছত্রছায়ায় তোলা হচ্ছে চাঁদা, অভিযানেও মিলছে না সুফল। তলানিতে পশ্চিমাঞ্চলের রেল সেবার মান ঠিক নেই, সময়সূচি চুরি, ছিনতাই, হকারের দৌরাত্মে অতিষ্ঠ যাত্রী। অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, সব জেনেও নিশ্চুপ কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিতে ডুবেছে বগুড়া শহর, শিক্ষা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। ড্রেনেজ অব্যবস্থাপনায় ভোগান্তি চরমে, পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে বাসিন্দারা। নাটোরের বড়াল ও নারদ নদীর প্রাণ ফেরানোর উদ্যোগ, দ্রুত এগিয়ে চলছে খনন কাজ, বলছে পানি উন্নয়ন বোর্ড। কৃষক ও মৎস্যজীবীদের সুদিন ফেরার আশা। এবং নওগাঁয় এক লাফে ১১৭ গুণ বাড়ল গৃহকর, ৩৬০ টাকা ঠেকল ৪২,০০০-এ। ক্ষুব্ধ পৌরবাসী, সামাজিক সংগঠনের প্রতিবাদ। পুনর্নির্ধারণ হতে পারে বলছে পৌর প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। রাজশাহী বিভাগের সবকটি জেলায় ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। এতে পথচারী ও যানবাহন চালকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও মিলছে না সুফল। অভিযোগ রয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা অবৈধ দোকানপাট থেকে নেওয়া হয় মাসিক চাঁদা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী দোকান। শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারের আশেপাশে রাস্তার উপরে বসেছে অবৈধ দোকানপাট। এছাড়া বিনোদপুর, লক্ষ্মীপুর, সাগরপাড়া, কোটি স্টেশন, শালবাগান মোড় থেকে শুরু করে প্রতিটি মোড়ের অবস্থা একই। বগুড়ার কাঁঠালতলা সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। শহরের সাতমাথা, থানামোড়, নাববাড়ি সড়কে দেখা মেলে অন্তত ৪০০ দোকান। এছাড়া নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল, গোস্তহাটির মোড়, ব্রিজ মোড়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকান থেকে নিয়মিত তোলা হয় চাঁদা। নাটোর ও সিরাজগঞ্জ শহরেও ফুটপাত দখল করে গড়ে উঠেছে ফল, পোশাক ও ফার্নিচারের দোকান। এতে চলাচল করতে চরম ভোগান্তিতে পথচারীরা। পাশাপাশি সড়কে সৃষ্টি হয় যানজট। দোকানওয়ালারা নিজস্ব ফুটপাতগুলো নিজের মনে করে দখল করছে। এই জায়গাতে আমরা জনসাধারণ কিন্তু ভোগান্তির মধ্যে। অনেক সময় দেখা যাচ্ছে যাত্রী ফুটপাত না পায় নিজ দিয়ে হাঁটতেছে, তখন রিক্সা বা অন্যান্য যানবাহনের সঙ্গে তাদেরকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রশাসন থেকে এসে উৎখাত করে, 2 দিন পর দেখা যাচ্ছে যে আবার দখল করে ফেলা। তবে নানা অজুহাত দেখালেও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার কথা স্বীকার করেন দখলদাররা। আসলে এটা অন্যায়, যেহেতু আমরা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করছি, দোকান থাকতে। আমাদের দোকানের সামনে মাল সবসময় রাখে না, যে ওজন হলে চলে আসবে। প্রশাসন কিছু বলেনি, এখন পর্যন্ত কিছু বলেনি, কারণ প্রশাসন জানে যে আমরা 3 মাসের জন্য এখানে ব্যবসা করছি। আমরা হচ্ছে খাজনা দিই, টোটাল আমার ম্যাজিক 1100 টাকা লাগে। এদিকে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান দায়িত্বশীলরা। ফুটপাত নিয়ে আমরা মেনলি এখানে সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলছি ওনাদের সাথে। আমরা চাচ্ছি যে ওনারা যদি একটা স্পেস তৈরি করে দেয় হকারদের জন্য। যেগুলো অবৈধভাবে স্থাপন হয়েছে আমাদের জায়গায়, এগুলো আমরা উচ্ছেদের জন্য আমরা প্রোগ্রাম নিচ্ছি। আমরা দ্রুত একটা উচ্ছেদ প্রোগ্রামের আয়োজন করব। ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা নাটোরের শহরের ফুটপাত সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে নাটোর সড়কে, সেগুলো উচ্ছেদের কার্যক্রমগুলো। রাজশাহী বিভাগের 8টি জেলায় ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে লক্ষাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। অধিকাংশ দোকান থেকে মোটা অঙ্কের টাকা মাসোয়ারা নেন রাজনৈতিক প্রভাবশালীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু ও নাটোরে আল মামুন। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কু কুণ্ডুর কাছে। সিরাজগঞ্জ শহরের যে ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতগুলো কিন্তু দখল করে, যে শহরে যে ফুটপাত বিশেষ করে সেই ফুটপাতগুলো দখল করে কিন্তু
অসংখ্য স্থায়ী অস্থায়ী দোকান গড়ে উঠেছে এবং এই শহরে যারা চলাচল করে অর্থাৎ যারা পথচারীদের সাথে আমার কথা হয়েছে তারা যদি বলছে যে এই ছোট্ট একটি শহর, বিশেষ করে যদি বলি সিরাজগঞ্জের SS রোড এলাকায় যে বড় বাজার রয়েছে, সেই বড় বাজার এলাকায় কিন্তু যে দুই পাশে যে রাস্তার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত দখল করে কিন্তু অসংখ্য দোকান গড়ে উঠছে এবং এই সকল দোকানের কারণে কিন্তু তাদের চলাচল অনেকটা বিঘ্ন হচ্ছে এবং মাঝে মধ্যে কিন্তু আসলে প্রায় সময় যানজট লেগে থাকছে। এবং এই বিশেষ করে এই দোকানগুলোর মধ্যে আমরা যেটি দেখছি যে ফলের দোকান, জামা কাপড়ের দোকান, জুতার দোকান সহ বিভিন্ন ফার্নিচারের দোকান রয়েছে। সব বিভিন্ন দোকান কিন্তু এই দিনের পর দিন এই শহরের যে ফুটপাতটি রয়েছে সেই ফুটপাতের উপর দিয়ে আসলে গড়ে উঠেছে। বিশেষ করে মৌসুমী ফলের দোকানগুলো কিন্তু আমরা আসলে বেশি লক্ষ্য করছি এবং পথচারী যেটা বলছে যে এটি যদি নিয়ন্ত্রণ না করা যায়, অর্থাৎ এই যে ফুটপাত যদি দখলমুক্ত না করা যায় তাহলে কিন্তু আসলে তাদের যে চলাচলে বিঘ্ন ঘটে। অনেক সময় আসলে যে রাস্তায় রিক্সা থাকার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয় এই ফুটপাত দখলের কারণে। এবং এছাড়া সিরাজগঞ্জে যদি বলি যে বাজার স্টেশন এলাকায়, সেই এলাকায় আমরা দেখেছি যে অসংখ্য খাবারের দোকান, অর্থাৎ যে ভ্রাম্যমান যে সকল খাবারের দোকান সেই রাস্তার উপরে দখল করে কিন্তু আসলে সেই দোকানগুলো গড়ে উঠছে এবং এ কারণে কিন্তু আসলে অনেকটাই পথচারীদের সমস্যা হচ্ছে। এবং আমরা যেটি এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পৌর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে এই সকল দোকানের অবৈধ যারা দখলদার আছে তাদের আসলে উচ্ছেদের মাঝে মধ্যে আসলে অভিযান করা হয়, কিন্তু আসলে উচ্ছেদের দুই একদিন যেতে না যেতে কিন্তু আবারও সেই যারা দোকান রয়েছে তারা কিন্তু আসলে দোকান নিয়ে এসে আসলে বসে পড়ে। এবং পথচারী বারবার বলছেন যে লোক দেখানো অভিযোগ করে বলছিলেন যে লোক দেখানো প্রশাসনের মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চলে, কিন্তু উচ্ছেদ অভিযান যখন চলে তখন কিন্তু আসলে দোকানগুলো তারা সরিয়ে নেয়, অস্থায়ী যে সকল দোকানগুলো রয়েছে ফুটপাত থেকে সরিয়ে নেয়। কিন্তু সেই অভিযান শেষ হলো, অর্থাৎ কর্তৃপক্ষ চলে গেলে কিন্তু আসলে আবারও তারা আসলে সেই নির্দিষ্ট স্থানে আসলে বসে পড়ে। এবং এই যে শহর, অর্থাৎ বিশেষ করে সিরাজগঞ্জ যেটি বলছিলাম যে SS রোড এবং বাজার স্টেশনে এই সমস্যাটা বেশি রয়েছে এবং পথচারী বলছে যে এই সমস্যা নিরসন হলে আসলে তাদের চলাচল অনেকটাই সহজ হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি নাটোরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মামুন। পরিস্থিতি যদি বলি তাহলে নাটোর শহরের যে প্রধান সড়ক হরিশপুর বাইপাস থেকে বাইপাস পর্যন্ত এই সড়কের দুই পাশে 6 কিলোমিটার এরিয়া জুড়ে যে ফুটপাত রয়েছে তার ফুটপাতের অধিকাংশ এলাকায় কিন্তু দখল হয়েছে। বিশেষ করে যেটি আমরা বলতে পারি শহরের স্টেশন বাজার, কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড, আলাইপুর যেখানে রয়েছে আমরা ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড়, এই মাদ্রাসা মোড়, এই জায়গাগুলো মোটামুটি এক প্রকার ব্যবসায়ীদের দখল এবং ফুটপাত দখল করে রাখার প্রেক্ষিতে কিন্তু যে পথচারীরা রয়েছে তারা কিন্তু এই এলাকাগুলোতে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না। একটা বিষয় যদি আমরা বলি 2020 সালের 21 ডিসেম্বর সময় টেলিভিশনের সংবাদের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এই ফুটপাত দখল মুক্ত করা হয় 2021 সালের 9 ফেব্রুয়ারি। এর পরবর্তীতে 2 বছর পর সড়ক ও জনপথ বিভাগ এই দখলমুক্ত করলেও সেই দখল কিন্তু আবার দখল হয়ে গেছে এবং ব্যবসায়ীরা স্থায়ী অস্থায়ীভাবে কিন্তু দখল করে রেখেছে। একটি বিষয় যদি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে এই সড়ক এবং ফুটপাত তৈরি করতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় 78 কোটি টাকা খরচ হয়েছে। সেই এত টাকা খরচ করে ফুটপাত এবং সড়ক নির্মাণ করলেও সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারছে না, সেটি বরাবরই কিন্তু বেদখল হয়ে যায়। সড়ক ও জনবিপদ বিভাগের সাথে যেটি কথা বলেছে নির্বাহী প্রকৌশলী যেটা বলেছে, তারা বলছে যে জেলা প্রশাসনের পাশাপাশি তাদের প্রধান কার্যালয় তারা কিন্তু চিঠি দিয়েছে এই দখলমুক্ত করতে। এই দখলমুক্ত করার প্রেক্ষিতে কিন্তু সেই চিঠি এবং জেলা প্রশাসনের সহযোগিতা পেলে এবার স্থায়ীভাবে দখলমুক্ত করবে বলে সড়ক ও জনপথ বিভাগ বলছে। এছাড়া বিভিন্ন উপজেলার কথা যদি বলতে পারি আমরা, সিংড়া, লালপুর এবং বড়াইগ্রাম যে উপজেলাগুলো রয়েছে তার মহাসড়কের পাশের যে ফুটপাত সেই সড়কগুলোও কিন্তু দখল হয়ে গেছে, ফুটপাত দখল হয়েছে। তো এই ছিল আমার কাছে নাটোরের দখলের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এবং নাটোর থেকে। এ বিষয়ে আরও আলোচনার জন্য রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। তার সঙ্গে অংশ নিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন।
রাজশাহীতে অবৈধভাবে যে ফুটপাতগুলো দখল করা হয়েছে সেই অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকছেন, বিভিন্নভাবে তারা অভিযান পরিচালনা করে থাকেন। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমদ আল মঈন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যে সিটি কর্পোরেশনের এলাকায় এখন যেসব রাস্তা আসলে বেদখল হয়ে গেছে, আমরা অনেক ক্ষেত্রে দেখি ফুটপাতগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো আসলে যেন আরও সচল করা যায় তার বিরুদ্ধে আপনারা আসলে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আমরা টিভিকে। আপনি যেই প্রসঙ্গটা তুললেন সেইটা আপনাদের টেলিভিশনেই আমরা লক্ষ্য করেছি যে তুলে ধরেছেন রাজশাহীর অবৈধ ফুটপাত যেভাবে দখল হয়ে আছে সেটি আমরা সক্রিয় বিবেচনায় নিয়েছি। আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা লেভেলেও আলোচনা হয়েছে, এটা প্রশাসনিক পদক্ষেপও গ্রহণ করেছি। আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। আমাদের জেলা প্রশাসনের 2 জন ম্যাজিস্ট্রেট এখানে অ্যাসাইন করা আছে। আমরা যে সমস্ত জায়গাগুলি নতুনভাবে অবৈধ দখলে যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলি উচ্ছেদ করা হচ্ছে। এটি নিয়মিত আছে এবং চলমান রেখেছি আমরা। ধন্যবাদ। আমরা যেমনটি দেখি যে ভদ্রা থেকে শুরু করে এই যে শিরোইল যে বাস টার্মিনাল পর্যন্ত এর মধ্যে কিন্তু যে ভদ্রার যে রাস্তাটি, এটির অবস্থা এতটাই বেহাল দশা যে এখানে আসলে ফুটপাতের বিন্দুমাত্র কিন্তু এখানে ফাঁকা নেই। এখানে কিন্তু ভাঙড়ির যে বিভিন্ন দোকানগুলো সেগুলো গড়ে উঠেছে, এখানে একেবারে চলাচল অনুপযোগী। এখানে আসলে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? আচ্ছা, ওই যে জায়গাটার কথা বললেন ভদ্রার মোড় থেকে তালাইমারি এই অংশটা এবং আমাদের বাস টার্মিনাল পর্যন্ত, এটা অধিকাংশ জায়গায় হচ্ছে রেলওয়ের। আমাদের ফুটপাতটা আছে এবং গাছের ছায়াতলেই ডান পাশ দিয়ে হাঁটা যায়, সেটা আস্তে আস্তে বেদখল হচ্ছে। কিন্তু রেলওয়ের যে জায়গাটা তারা অনেক সময় বলে লিজে আছে, এই জায়গাটা আমরা তাদেরকে একাধিকবার বলেছি, রেলওয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনা হয়েছে, তারা একটু পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে। এটি হলে এই ভাঙড়ি পট্টিটাই হচ্ছে ভাঙাড়ি দোকানগুলোই তারা স্থাপন করার জন্য একটা বড় প্রকল্প নিয়েছে, যে ওই টোটাল রেলওয়েটার একটা সম্প্রসারণ সেই প্রকল্প ভুক্ত আছে বলেই আমাদেরকে জানিয়েছে। তারপরেও আমরা আবারও এইটা তুলে ধরবো তাদের কাছে। সাধারণ পথচারীদের যেটি দাবি যে আসলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেটি আসলে খুব বেশি কার্যকর না এবং হচ্ছে খুব বেশি আসলে জরিমানা তাদের করা হয় না, যে কারণে আপনারা যখন অভিযানে যান ঠিক তখন উঠে যায়, পরবর্তীতে আবার তারা কিন্তু সে জায়গাগুলো বেদখল করে। তো আসলে এই বিষয়গুলো আপনাদের নিয়মিত মনিটরিং করার কোনো ব্যবস্থা থাকবে কিনা? এটা তো একটা অভিযান পরিচালনা আইন আছে, আইন অনুযায়ী সেই জরিমানাটা নিতে পারে, এটা তাদেরই এখতিয়ার, একটা বিধিনিষেধ তো আছেই, সেটা মেনেই তারা অভিযান পরিচালনা করে। আর এটা তো আমরা অব্যাহত রাখবো, এটা আমাদের যতটুকু দায়িত্বের মধ্যে আছে এবং আমরা যতটুকু অবলোকন করছি, অভিযোগ পাচ্ছি, এগুলো সক্রিয়ভাবেই আমরা দেখছি, আমরা এটা চলমান রেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন আব্দুল আল মঈন পরাগ ভাই। তিনি জানাচ্ছিলেন যে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের যেসব ফুটপাত অবৈধ দখলমুক্ত হয়ে আছে সেগুলো আসলে দখলমুক্ত করার জন্য তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। পশ্চিমাঞ্চলে ট্রেন সেবার মান তলানিতে, সময়সূচি ঠিক না থাকা, হকারের দৌরাত্ম্য, চুরি, ছিনতাই কিংবা পকেটমার, এসব যেন রেলের প্রতিদিনের চিত্র। নোংরা টয়লেট ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন সহ নানা অব্যবস্থাপনায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আলতাফ হোসাইন। রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি আন্তনগর ট্রেন। এটি খাবারের কোচে দেখা যায় নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশ। মেনুতে অনেকগুলো খাবারের নাম লেখা থাকলেও দেওয়া হচ্ছে শুধু তেলে ভাজা রুটি, যা স্যান্ডউইচ বলে বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। খিদা লাগে খেয়েছে, এখন স্বাস্থ্যকর কিনা। এদিকে ট্রেনের ভেতরে হকারদের দৌরাত্ম্যে অতিষ্ঠ যাত্রীরা, এর মধ্যে আবার চুরি, ছিনতাই কিংবা পকেটমার যেন নিত্যদিনের ঘটনা। ব্যাগ কেটে টাকা, মোবাইল, এগুলো হর হামেশাই হচ্ছে।
ট্রেনের কাঠামোতেও রয়েছে বড় দুর্বলতা। কোথাও নড়বড়ে জানালা, কোথাও লক্কর ঝক্কর সিট, আবার কোথাও ভয়াবহ নোংরা টয়লেট। মেরামতের অভাবে রেললাইন মারাত্মক ঝুঁকিতে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা ট্রেনে দেখা যাচ্ছে স্প্রিং ভেঙে গেছে, ওভাবে আছে ঢাক চলতেছে। পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পর পশ্চিমাঞ্চলের রেলপথে দেখা দিয়েছিল নতুন সম্ভাবনা, কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা দায়িত্বহীনতা, দুর্নীতি আর নানা অব্যবস্থাপনায় সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। রেল লাইন সংক্রান্ত যে অভিযোগগুলো, এগুলো আমাদের এগুলা সমাধানের চলমান একটা প্রক্রিয়া আমাদের আছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে বর্তমানে রাজশাহী থেকে বিভিন্ন রুটে 40টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ায় ভারী বর্ষণে শহরের সড়ক, খেলার মাঠ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। নালার নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ড্রেনেজ অব্যবস্থাপনায় এমন ভোগান্তি অভিযোগ বাসিন্দাদের। পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন তারা। সড়ক ছাপিয়ে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ডুবেছে জলাবদ্ধতায়। নালার নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। ভারী বর্ষণে বগুড়া শহরের অন্তত 20টি এলাকা তলিয়ে গেছে। স্থানীয়দের দাবি, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে একটু বৃষ্টি হলেই বাড়ে জনভোগান্তি। অথচ গত 2 দশকে পৌরসভা জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগই নেয়নি। অবস্থা আসলে খারাপ। এটা ক্যাম্পাস আসলে মনে হচ্ছে না, একটা কলেজ না, একটা সমুদ্র বন্দর এলাকার মতো হয়ে গেছে। দ্রুত আমাদের জলাবদ্ধতা থেকে আপনারা মুক্তির একটা ব্যবস্থা করেন, যাতে সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে যাতায়াত করতে পারে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে 30 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও 100টি ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে 150 কোটি টাকার 2টি প্রকল্প হাতে নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, বগুড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছে তার কাছে। ভারী বৃষ্টিতে বগুড়া শহরের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু একরকম তলিয়ে গিয়ে বড় রকমের জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস, যেটি উত্তরবঙ্গের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই কলেজ ক্যাম্পাসে কিন্তু অন্তত 20 থেকে 30,000 শিক্ষার্থী কিন্তু প্রতিদিন অধ্যয়নের জন্য যাওয়া আসা করেন। এই পুরো ক্যাম্পাসটি কিন্তু আসলে জলাবদ্ধতায় বৃষ্টির জলাবদ্ধতা কিন্তু ডুবে গিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকালকে রাত 3টা থেকে শুরু হওয়া সকাল 9টা পর্যন্ত 6 ঘন্টার বৃষ্টিতে কিন্তু রেকর্ড 93.2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস নয়, বগুড়া শহরের সেউজগাড়ি, জহুরুল নগর, বাদুরতলা সহ শহরের অন্যতম যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ আসলে যাতায়াত করে, সেই এলাকাগুলো আসলে ডুবে গিয়েছে। এবং শুধু মাত্র সড়ক ডুবেছে ব্যাপারটি এমন নয়, এই জলাবদ্ধতার কারণে সড়ক ছাপিয়ে কিন্তু যে ড্রেনের পানিগুলো সেগুলো কিন্তু আসলে বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছে। এতে করে সাধারণ মানুষের কিন্তু আসলে বৃহত্তাকার আর যে সমস্যা বা দুর্ভোগ এটির সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু আবারও শহরে ভারী রকমের বৃষ্টি শুরু হয়েছে। এবং আশঙ্কা করা হচ্ছে এই যে জলাবদ্ধতা রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত বৃষ্টির কারণ হয়েছে, এখনো যদি আবার টানা বৃষ্টি হয় তাহলে সেই জলাবদ্ধতা বা দুর্ভোগটি কিন্তু আরো ছাপিয়ে যাবে এবং সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগ আরো বাড়বে। এবং এই যে জলাবদ্ধতা সড়কগুলোতে বা শহরের যে মূল সড়কগুলোতে হয়েছে, এর কারণে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই সড়ক গুলোতে আসলে যানজট ছিল চোখে পড়ার মতো। এবং আজকে যে এই যে কলেজ ক্যাম্পাসে এখন আমরা রয়েছি, সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং স্নাতক 4র্থ বর্ষের পরীক্ষা চলমান আছে। এই পরীক্ষার্থীরাও কিন্তু সকাল থেকে আসলে দুর্ভোগ নিয়ে কিন্তু এখানে পরীক্ষা দিতে এসেছেন। এবং পৌর কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যেই তারা 30 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে এবং সামনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 150 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়ে জলাবদ্ধতা নিরসনের কাজ করবে। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে। নাটোরের বড়াল ও নারদ নদীর প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। দ্রুত এগিয়ে চলছে খনন কাজ। এতে কৃষক ও মৎস্যজীবীদের সুদিন ফেরার আশা স্থানীয়দের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলার প্রধান নদী বড়াল ও নারদ। 80-র দশকে আটঘরিয়া এলাকায় স্লুইস গেট স্থাপনের পর পানিশূন্য হয়ে পড়ে নদী দুটি। বর্ষাকালেও পানি নেই নদীতে। স্লুইস গেটের উজান পানি আছে, কিন্তু স্লুইস গেটের ভাটো কোনো পানি নাই। নদী আগে ছিল
যত গভীরতা এখন তার মানে 4 ভাগের 1 ভাগও নাই। বড়াল ও নারদের এই পরিস্থিতি দেখতে গত 19 মে নাটোরে আসেন বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর থেকে নদী দুটির খনন প্রক্রিয়ার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। মশার উৎপাত, জঙ্গল, কইসা দিয়ে সব ভরে গেছে। আমরা আশা করছি এই নদীতে দ্রুতভাবে কাজ চলমান করুক। শীঘ্রই রিভাইজ ডিপি সাবমিট করব এবং আশা করছি আমরা খুব দ্রুতই কাজ শুরু করতে পারব। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে নদী পানি শূন্য হয়ে পড়েছে। তাই নদী সচল করতে খননের উদ্যোগ নেওয়া হয়েছে জানান বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা। কোনো জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, সেখানে আপনি খনন না করলে, শুধু যদি আপনি অবকাঠামোগুলো সরিয়ে দেন তাহলে কোনো লাভ হবে না। বড়াল ও নারদ খননের জন্য 528 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, নাটোর। নওগাঁ পৌরসভায় মাত্র 307 টাকার গৃহকর এক লাফে বাড়িয়ে ধরা হয়েছে 42,000 টাকা। এমন অস্বাভাবিক কর বৃদ্ধির ঘোষণায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। প্রতিবাদে সরব হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠন। যদিও পৌর প্রশাসন বলছে শুনানির মাধ্যমে এই কর পুনর্নির্ধারণ করা হতে পারে। গত 1 জুলাই এক প্রেস ব্রিফিংয়ে নতুন কর কাঠামো ঘোষণা দেন নওগাঁ পৌর প্রশাসক। সেখানে তুলে ধরেন পৌরসভার উন্নয়ন ও সেবার মান বাড়াতে কর বাড়ানো হয়েছে। তবে ঘোষিত কর বৃদ্ধির হার দেখে হতবাক পৌরবাসী। আগে যেখানে একটি বাড়ির গৃহকর ছিল মাত্র 360 টাকা, এখন সেটি এক লাফে 117 গুণ বাড়িয়ে ধরা হয়েছে প্রায় 42,000 টাকা। এমন সিদ্ধান্তে সামাজিক সংগঠনগুলো প্রতিবাদ সভা ও মানববন্ধন বিক্ষোভ করছে। পৌরবাসীর অভিযোগ, কর বাড়ানো হলেও সেবা বাড়েনি, বরং রাস্তাঘাট, ড্রেনেজ সহ প্রতিটি খাতেই ভোগান্তি চরমে। এই জায়গা থেকে যে অনুপাতে ভ্যাট বৃদ্ধি হয়েছে সে অনুপাতে আমাদের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই। যেখানে চিকিৎসা এবং খাদ্যের সংকট, সেখানে পৌর ট্যাক্স তাদের মাথার উপর একটা বোঝা হয়ে দাঁড়াইছে। তবে পৌর প্রশাসক বলছেন সেবার খাত বাড়াতে কর বাড়ানো হয়েছে, তবে এটা চূড়ান্ত নয়। শুনানির মাধ্যমে যারা আপত্তি করবেন তাদের কর পুনর্বিবেচনা করার সুযোগ থাকবে। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার হোল্ডিং ট্যাক্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, তিনি সেটা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। কমিটি যে ডিসিশন দেবে সেটাই চূড়ান্ত ডিসিশন। 1963 সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। 38.36 কিলোমিটার আয়তনের এই পৌরসভার বাসিন্দা 3,60,000। নওগাঁ পৌরসভা থেকে এমআর রকি, সময় সংবাদ। রাজশাহীতে চাঁদাবাজের একটি তালিকা সামাজিক মাধ্যমে ভাইরাল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। তালিকাভুক্তরা সংগঠনের নয়, দাবি জামায়াতের। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। সম্প্রতি রাজশাহীতে চাঁদাবাজির সঙ্গে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের 123 জনের একটি নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় নানা গুঞ্জন। তালিকায় বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের 44 জন নেতাকর্মীর নাম রয়েছে। তারা কে কোথায় থেকে চাঁদাবাজি করছেন তাও উল্লেখ করা হয়েছে। একইভাবে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 25 জন ও জামায়াতের 6 জনের নাম আছে তালিকায়। বিএনপির অন্যতম শীর্ষ নেতার দাবি, গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ তালিকাটি তৈরি করার কথা জানায়নি। যে নাম লিস্ট আছে আমাদের দলের কিছু কিছু নেতা, আমি মনে করি যে তাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম কৌশলে তাদেরকে সম্মানহানিতা করার জন্য এটা করা হয়েছে। এদিকে তালিকায় জামায়াত শিবিরের যে 6 জনের নাম উল্লেখ রয়েছে তারা সংগঠনের কেউ নয় দাবি করে জামায়াত নেতা বলেন, কোনো চাঁদাবাজের ঠাঁই তাদের দলে হবে না। জামাত ইসলামীর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। যদি কোনো সম্পৃক্ততা কারো কোনো ব্যাপারে থেকে থাকে তাহলে নিশ্চয়ই জামায়াতের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো উড়ো তালিকার ভিত্তিতে ঢালাওভাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পুলিশ। পুলিশের কাজ হলো চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিই। চাঁদাবাজরা যেই দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফুটপাতগুলো নিজের মনে করে দখল করছে। যাত্রী ফুটপাত না পায় নিজে হাঁটতেছে, তখন যানবাহনের সঙ্গে তাদেরকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফুটপাত ও রাস্তা জুড়ে অবৈধ দোকানপাট। রাজশাহীর 8 জেলায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি। রাজনৈতিক ছত্রছায়ায় তোলা হচ্ছে চাঁদা, অভিযানেও মিলছে না সুফল। তলানিতে পশ্চিমাঞ্চলের রেল সেবার মান ঠিক নেই, সময়সূচি, চুরি, ছিনতাই, হকারের দৌরাত্মে অতিষ্ঠ যাত্রী। অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, সব জেনেও নিশ্চুপ কর্তৃপক্ষ।
এবং ভারী বৃষ্টিতে ডুবেছে বগুড়া শহর। শিক্ষা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। ড্রেনেজ অব্যবস্থাপনায় ভোগান্তি চরমে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে বাসিন্দারা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।